ইসরায়েলের তেল আবিব শহরের উপর এই আগুনের বৃষ্টি। আসলে এটা ইরানের নতুন ব্লাস্টিক মিসাইল খাইবার সাকেন, যার মধ্যে এক না দুই না 20 থেকে 50টি ছোট ছোট ওয়ারহেড থাকতে পারে। এটা পুরো এলাকায় তাণ্ডব চালাতে পারে। এটাকে মাটিতে নামানো প্রায় অসম্ভব। এটা হলো ইউএস স্পেস ফোর্সের AN/FPS 132 ব্লাস্টিক মিসাইল আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম। কাতারে থাকা এই রাডার সিস্টেমের দাম $1.1 বিলিয়ন। মিডল ইস্টের সবচেয়ে বড় রাডার সিস্টেম ছিল এটি। আমার মানে রাডার সিস্টেম। ইরানের মিসাইল এখন এটাকে ধ্বংস করে দিয়েছে। এটা হলো দুবাই, প্লেগ্রাউন্ড অফ দ্য রিচ ইন দ্য মিডল ইস্ট। আজকাল শাহিদ ড্রোনস এখানে প্রতিদিন আক্রমণ চালাচ্ছে, আর এইসব ড্রোনকে মাটিতে নামানো এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। মিডল ইস্টে একের পর এক ইউএস তার অ্যাম্বাসিস পর্যন্ত বন্ধ করে দিতে শুরু করেছে। নিমতাজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার, আজকের তারিখে এর দাম প্রায় $7 বিলিয়ন। ইরানের দাবি সে এই এয়ার ক্যারিয়ারের মিসাইল দিয়ে টার্গেট করে রেখেছে। এখন পর্যন্ত ইউএস এটা অস্বীকার করছে, বলছে এয়ার ক্যারিয়ারের কোনো ড্যামেজ হয়নি। কিন্তু সত্যি হলো ক্যারিয়ারটাকে এখন ইরান থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র এক সপ্তাহ ইরান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সাথে লড়াই করছে। এটা একটা যুদ্ধ, যা জেতা তার জন্য হয়তো অসম্ভব, কিন্তু সে এটাকে হারতে চায় না। প্রশ্ন উঠেছে, এটা কি সম্ভব তাহলে? এমন কি আছে ইরানের কাছে যা আমেরিকার এই অ্যাডভান্স AI, আমেরিকার সব কিছুকে এইভাবে প্রশ্নবিদ্ধ করছে? আর আমেরিকার এই শক্তির নেতারা এই শক্তিটাকে শক্তি হিসাবে ধরেনি। 28 ফেব্রুয়ারি যখন আমেরিকা আর ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছিল, তখন পুরো বিশ্ব মনে করেছিল আমেরিকা এই যুদ্ধে কয়েক ঘন্টার মধ্যেই জিতে যাবে, আর এই পুরো বিশ্বর লিডারশিপকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামনে তার সবচেয়ে বড় শত্রু অবশেষে হাঁটু গেড়ে বসে পড়বে, এটাই মনে হচ্ছে এখন, হার মেনে নেবে। কিন্তু তারপর এমন কিছু ঘটে যা গত সপ্তাহ ধরে পৃথিবীকে অবাক করে দিয়েছে। ইরান স্যারেন্ডার করেনি। ইরান পাল্টা আঘাত করেছে একের পর এক। ইসরায়েল আর গালফ কান্ট্রিগুলো থাকা আমেরিকান বেসকে টার্গেট করেছে। এটা সম্ভব হলো কিভাবে? এটা সম্ভব হচ্ছে কারণ ইরানের কাছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স অ্যান্ড কস্ট এফেক্টিভ মিসাইল অ্যান্ড ড্রোনস আছে। বলা হয় যে ইরান প্রথম যে কয়দিন ড্রোন রকেট ব্যবহার করে আসছিল, সেটি আসলে তার পুরান মজুদ শেষ করছিল। ইউএস এবং ইসরায়েল ইন্টারসেপ্টর মিসাইলসের মজুদ কমানোর জন্য শেষ করে দেওয়া হয়েছিল। আসল খেলা তো এখন শুরু হচ্ছে, ক্লাস্টার মাউন্টন হাইপারিস্টিক মিসাইলস দিয়ে। ইরান জিতুক বা হারুক তাতে কিছু আসা যায় না, কিন্তু কিছু আসা যায় পুরো দুনিয়ার এই কথায় যে এই যুদ্ধের সংজ্ঞা এখন বদলে যাচ্ছে। স্মার্ট বোম্বের চেয়ে স্মার্ট চিন্তা ভারী হয়ে গেছে। অন্য দেশগুলোর লক্ষ্য একটা ছিল, কারণ এই কারণে আজকে এই এপিসোডে আমরা বিস্তারিত এই বিষয়গুলো জানবো যে আসলে কি হবে পরবর্তী বিশ্বের। ইরান এক সপ্তাহ ধরে এই যুদ্ধে টিকে আছে কিভাবে, আমেরিকা এবং ইসরায়েলের নাকের দমাতে কি করতে পারছে তারা। একদিকে শহীদ ড্রোন, যেটি আমেরিকার কোটি কোটি ডলারের ক্ষতি করে ফেলেছে। স্যাংশন সত্ত্বেও ইরানের এই ড্রোন বানাতে পারলো কিভাবে এবং এত কম খরচে? ইরানের ব্লাস্টিক মিসাইল দেখে ইসরায়েল কেন কাঁপে? এবং কোন কোন অ্যাডভান্স মিসাইল আছে যেগুলো ইরান এখনো ব্যবহার করেনি? এবং সবচেয়ে বড় কথা, এই আমাদের যে দেশগুলো আছে তাদের এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত? আমাদের কম খরচে শহীদ ড্রোন বাংলাদেশে থাকার কথা, এরকম কোনো কিছুই নেই আমার দেশে। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর যখন ইসরায়েল ড্রোন এবং মিসাইল দিয়ে প্রথম আক্রমণ করলো, তখন আমেরিকা অ্যানালিস্ট একটু হেসেছিল নিশ্চয়। এটা দিয়ে আমাদের সাথে লড়াই করবে? এগুলো সাধারণত শহীদ ড্রোন এবং পুরানো মিসাইল, যেগুলো এত ধীরে ভূপাতিত হয়, যা ভূপাতিত করা খুবই সহজ। কারণ ইন্টারসেপ্টরস 97% স্ট্রাইক ছিল, কোনো বড় ক্ষতি করতে পারেনি ইরান। কিন্তু ইরানের আলাদা খেলা চলছিল পিছনে। এই কথা এখন আমেরিকা হয়তো পুরোপুরি বুঝতে পারছে। আগে থেকে এখন দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি চলছিল। ইরান যেসব ড্রোন ও মিসাইল ছাড়ছিল, সেগুলো মাত্র কয়েক ডলার থেকে কয়েকশো ডলারের মধ্যে বানাচ্ছিল। সেসব মিসাইল ছুটছিল, সেগুলো 1 লাখ থেকে 5 লাখ ডলারে তৈরি করা যেত। সেখানে এগুলো থামাতে আমেরিকা ছড়েছিল থার্ড, প্যাট্রিয়ট, অ্যারো 3 এর মতো বড় বড় ইন্টারসেপ্টর মিসাইলস, যাদের মূল্য কমপক্ষে $1 থেকে $15 মিলিয়ন।
তার উপর ইরানের এতগুলো ড্রোন পাঠাচ্ছিল যে এক একটা মিস হয়ে গেলে সেটাকে থামাতে আরো 2-3টা মিসাইল ছুটতে হতো। এটি সত্য যে আমেরিকা তার তুলনায় অনেক বেশি ক্ষতি হয়েছে, কিন্তু এই মানচিত্রের মাধ্যমে দেখলে বোঝা যায় যে ইরানের সাফল্য কম নয়। বিশেষত এই কারণে সে আন্তর্জাতিক ব্লাস্টিক সুপার পাওয়ার নয়, তার কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্লাস্টিক মিসাইল নেই। সবার আগে দেখুন চ্যালেঞ্জগুলো আসলে কী কী। ইউএস এয়ারফোর্স ফাইটার জেটগুলোতে ইরানের আশেপাশে টহল দেয়, এগুলো আর্লি ওয়ার্নিং পাঠাতে পারে। ইরান এসব মিসাইল ও ড্রোন লঞ্চ করে, সেগুলো প্রথমে ইউএস মিলিটারি বেস থেকে থামানো যায়, সেখান থেকে বাঁচা গেলে মিসাইল এবং ড্রোন সিরিয়া এবং জর্দানের আকাশপথে ততক্ষণে ইসরায়েল এবং এয়ারফোর্স সেখানে পৌঁছে থামতে পারে, অথবা সেখানেই ভূপাতিত করা যেতে পারে। তারপর এই মিসাইলসকে আবার ইসরায়েল ইন্টারসেপ্টর করতে পারে। তখন গিয়ে দেখা যায় 2-4টি মিসাইল বহুদূরে ইসরায়েল তার লক্ষ্যকে আঘাত করতে পারে। দেখতে তো মনে হচ্ছে এটা সব দিক থেকে হারার পরিস্থিতি। সব মিসাইল লঞ্চ হবে, কিন্তু ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত হবে। কিন্তু ইরান এটাকে করতে থাকে বিনা বাধায়। তাহলে খুব শীঘ্রই আমেরিকার কাছে থামানোর জন্য ইন্টারসেপ্টাইল মিসাইল থাকবে না। আমেরিকার একজন ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট বলছেন, ইরান একটি ড্রোন ছাড়ে, ধরুন তার মূল্য $1, সে $1 খরচ করলো, সেটা থামাতে আমেরিকার খরচ হয় $20 থেকে $28। ইরান এই অর্থনীতি পরিমাণকে ভালোভাবে খেলছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী প্রথম ওয়েভে আক্রমণে কাতারের গোপনে আমেরিকাকে জানিয়েছে যে ইরান এভাবে ড্রোন ও মিসাইল ছুটতে থাকলে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ 4 দিনে শেষ হয়ে যাবে। তারপর পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আনুমানিক কাতার স্পষ্ট করে দিয়েছে যে এরকম কিছু বলেনি, তার কাছে প্রচুর ডিফেন্সিভ মিসাইল আছে। এখন দেখুন, দাবি এবং পাল্টা দাবি তো প্রতিটি যুদ্ধেই চলতে থাকে, কিন্তু অভ্যন্তরীণ চমকপ্রদ কিছু সত্য গল্প আছে যেটা শুনতে আপনি অবাক হয়ে যাবেন। যে ড্রোন এই সমস্ত গালফ কান্ট্রিগুলোতে ত্রাস সৃষ্টি করে রেখেছে, যুদ্ধ তৈরি করার 3য় বা 4র্থ দিনেই আমেরিকাকে রণক্ষেত্র অবস্থানে নামিয়ে দিয়েছে। সেগুলো কোথা থেকে এলো? এই প্রযুক্তি ইরানের কাছে এলো কিভাবে? তার জন্য একটু পিছনে ফিরি। 4 ডিসেম্বর 2011 সালে ইরানের কাশমার এলাকায় একটি জায়গায় একটি হারিয়ে যাওয়া আমেরিকান ড্রোন পাওয়া যাচ্ছে। এটা লকহার্ড মার্টিন RQ-170 যেটা সময়ের সাথে আমেরিকার সবচেয়ে উন্নত সার্ভিলেন্স ড্রোন। আমেরিকা সরকার সেই সময় বলে দিয়েছিল, এই ড্রোন আমাদের নয়। যখন ইরান ড্রোনের ভিডিও প্রকাশ করলো, তখন ওবামা সরকার স্বীকার করলো যে হ্যাঁ, এটা আমাদের ড্রোন, ফিরিয়ে দাও, চলো ফিরিয়ে দাও আমাদের ড্রোন। তো ইরান এটাকে সহজ সরলভাবে ছিল না, ওই ব্যাপারটা আসলে সহজ সরল ছিল না। সেই এই উন্নত প্রযুক্তি তার কাছে হাতে এসেছিল, সেটা ফিরিয়ে দেবে না, বরং ইরান এই ড্রোন পরীক্ষা নিরীক্ষা করলো, এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো এবং এটার ভিত্তিতে তৈরি করলো নতুন 3টি ড্রোন। প্রথমটির নাম ছিল শহীদ 171, এটা RQ-170 এর হুবহু নকল ছিল। দ্বিতীয়টি তৈরি হলো শহীদ 191, এতে ইরান কিছুটা উন্নতি করলো এবং এটাকে কমব্যাট ক্যাপ্টন ড্রোন বানিয়ে দিল। তৃতীয়টি আসছে সাধারণত দেখতে সবচেয়ে ভয়ঙ্কর, শহীদ 136, এটাকে খামজিন ড্রোন বলা হয়। এই সবগুলো ঘটনা দেখে আসলে বোঝা যায় আমেরিকা নিজেই নিজের ফাঁদে পড়ছে। তারা হয়তো শুরুতে ভেবেছিল যে এই যুদ্ধ যখন খামেনিকে এলিমিনেট করে ফেলা হবে, হয়তো 4 থেকে 5 ঘন্টা চলবে, কিন্তু এখন পর্যন্ত ইরান তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে এবং ইরান তাদের বুদ্ধি দিয়ে সম্পূর্ণ গেমটাকে চেঞ্জ করে দিচ্ছে। সর্বশেষ দেখা যাবে যে আসল পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি পরিস্থিতি হয় আসলে এই ঘটনার। পরবর্তী আপডেট পেতে অবশ্যই যুদ্ধের তথ্যগুলো পেতে ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে কি জানতে চান জানিয়ে দিতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী সংবাদে।